আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের লেকচার 20 আজকের ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আজকের লেকচার 20, বিষয় ফিজিক্স 2, দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য। বিষয় কোড 65922, অধ্যায় 8, আলোর প্রতিসরণ। এটা আগেও পড়ানো হয়েছে। আজকে আলোর প্রতিসরণের রিভিউ ক্লাস। আজকে শুধু সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। আজকের আলোচনায় যা থাকবে: আলোর প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, লেন্সের ক্ষমতার সংজ্ঞা, আলোর প্রতিসরণের সূত্র ব্যাখ্যা, সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাখ্যা, সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, বিভিন্ন প্রকার লেন্সের সংজ্ঞা, লেন্স শনাক্তকরণ ও লেন্সের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে না পেয়ে থাকো কমেন্টের মাধ্যমে জানাও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। লেকচারের শেষের দিকে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আলোর প্রতিসরণ। একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলোক রশ্মি সরল রেখায় গমন করে। কিন্তু আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন মাধ্যমদ্বয়ের বিভেদ তলে দিক পরিবর্তন করে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এই যে নিচের চিত্রে দেখো, আলোর প্রতিসরণ এখানে দেখানো হয়েছে। এখানে পিকিউ আলোক রশ্মি মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এর বিভেদ তলের এই যে কিউ বিন্দুতে আপতিত হয়েছে। নরমালি এটা এই পিকিউ আলোক রশ্মি ও কিউ পথে যাওয়ার কথা, কিন্তু তা না আগে আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে এটা কিছুটা বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ারও আবার নিয়ম আছে। আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তবে অভিলম্ব থেকে দূরে সরে যায়, আবার বিপরীত ক্রমে যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্বের দিকে সরে যায়। দেখো এখানে যে প্রতিসরণের ফলে আলোক রশ্মিটি কিছুটা বেঁকে কিউআর হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে। প্রতিসরণ না ঘটলে আলোক রশ্মিটির দিক পরিবর্তন হতো না এবং সোজা পি ও কিউ পথে গমন করত। এটাই হলো আলোর প্রতিসরণের ব্যাখ্যা। আলোর প্রতিসরণের একটা বাস্তব উদাহরণ দেখানো হয়েছে। একটি সোজা দণ্ডকে তির্যকভাবে পানিতে আংশিক ডুবালে বাঁকা দেখায়। তাহলে এটার কি কারণ আমরা দেখি। যে একটি সোজা দণ্ডকে তির্যকভাবে পানিতে আংশিক ডুবালে বাঁকা ও ছোট দেখায়। আলোর প্রতিসরণের জন্য এমনটি ঘটে। দণ্ডটির পানিতে ডুবানোর অংশের কোনো বিন্দু থেকে, এই যে দেখো, পানিতে ডুবানো অংশের কোনো বিন্দু থেকে চোখ পর্যন্ত আলোক রশ্মি একই সরলরেখায় গমন করে না। নিমজ্জিত অংশে পানি ও বাতাসের বিভেদ তল পর্যন্ত, এই যে পানি ও বাতাসের এই বিভেদ তল পর্যন্ত আলোক রশ্মি একটা সরলরেখা গমন করে। এরপরে বিভেদ তলে এসে রশ্মিটা দিক পরিবর্তন করে অন্য একটি সরলরৈখিক পথে দ্বিতীয় মাধ্যমে গমন করে। এই কারণেই মূলত দণ্ডটি বাঁকা দেখায়। আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে। প্রথম সূত্র হলো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ সাইন আই বাই সাইন আর এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। দেখো এখানে পি কিউ
একটা বিভেদ তল দেখানো হয়েছে। এখান থেকে এও আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও বিপথে প্রতিসৃত হয়। ফলে আমরা জানি এই আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব হলো অভিলম্ব, এবং এই অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটা আপতন কোণ, অর্থাৎ এ ও এন এখানে আপতন কোণ। একইভাবে অভিলম্বের সাথে প্রতিসৃত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এই বি ও এন ড্যাশ এটা হলো প্রতিসরণ কোণ, এই আর অভিলম্ব হলো ও এন। তাহলে দেখো প্রথম সূত্র অনুসারে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে আছে এখানে। আর দ্বিতীয় সূত্র হলো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এখানে দুইটা মাধ্যম আছে, অবশ্যই এখানে দুইটা মাধ্যম, এ একটা মাধ্যম, এখানে বি দ্বিতীয় আর একটা মাধ্যম। তাহলে এক জোড়া, তাহলে দুইটা মান নাই, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য। এখানে এই জন্য নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির কথা বলা হয়েছে, কারণ এক এক বর্ণের আলোর প্রতিসরাঙ্ক এক এক রকম। এজন্য বলা হয়েছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর একটা ধ্রুব সংখ্যা। এই সূত্রটি অধ্যাপক স্নেল আবিষ্কার করেছে, জন্য তার নাম অনুসারে একে স্নেলের সূত্র বলা হয়। তবে একটা বিষয় অনেক সময় পরীক্ষায় আসে যে স্নেলের সূত্রটি বিব্রত করো। তবে স্নেলের সূত্র মানে কেবলমাত্র আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, কিন্তু অর্থাৎ আলোর প্রতিসরণের প্রথম সূত্রকে আমরা স্নেলের সূত্র বলবো না, কেবলমাত্র আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি হবে স্নেলের সূত্র। অর্থাৎ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা বা ধ্রুব রাশি। এটাই আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, অর্থাৎ স্নেলের সূত্র ইহা। অর্থাৎ আপতন কোণের সাইন মানে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। প্রতিসরাঙ্ক এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় প্রতিসরাঙ্ক। একে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর হলে প্রতিসরাঙ্ক মিউ সমান সমান হবে সাইন আই বাই সাইন আর। তো যেহেতু প্রতিসরাঙ্ক একই জাতীয় দুটি রাশির অনুপাত, এই কারণে এই প্রতিসরাঙ্কের কোনো একক নেই। এই প্রতিসরাঙ্ক দুই প্রকার, পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক আলোক রশ্মি শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে, অর্থাৎ শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে শূন্য মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেই পরম প্রতিসরাঙ্ক বলা হয়। অর্থাৎ 0 মিউ বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। অর্থাৎ আলোক রশ্মি যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে প্রবেশ করে তবে এ মিউ বি সমান সমান সাইন আই বাই সাইন আর। সংকট কোণ আমরা জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো যখন কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে এমন ভাবে প্রতিসৃত হয় যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন আপতিত রশ্মি ঘন মাধ্যমে যে আপতন কোণ সৃষ্টি করে তাকেই সংকট কোণ বলা হয়। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এই যে চিত্রে এম ও এন ড্যাশ এখানে সংকট কোণ। দেখো এই বিএম ড্যাশ একটা বিভেদ তল, এখানে দুইটা মাধ্যম দেখানো হয়েছে, নিচেরটা ঘন মাধ্যম, উপরেরটা হালকা মাধ্যম। আর পিও আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে তখন প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে বেঁকে দূরে সরে যাচ্ছে ওপি ড্যাশ। এভাবে আপতন কোণের মান যতই বাড়ানো হবে প্রতিসরণ কোণের মান ততই বাড়তে থাকবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মি ততই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এভাবে আপতন কোণের মান বাড়াতে বাড়াতে এমন একটি নির্দিষ্ট মান আছে আপতন কোণের
যার জন্য প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি কিংবা সর্বাধিক, কিংবা প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, যাহাই বলি না কেন একই। অর্থাৎ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি, কিংবা এই প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, তখন আলোক রশ্মি ওই ঘন মাধ্যমে যে কোণ বা যে আপতন কোণ উৎপন্ন হয় সেটাই মূলত সংকট কোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার একটা ব্যাখ্যা দেখি। হীরকের সংকট কোণ 24 ডিগ্রি এর অর্থ কি? আবারও বলছি, তাহলে সংকট কোণটি একটি আপতন কোণ। তাহলে মানে সংকট কোণ হতে গেলে আলোক রশ্মি কি হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে। তাহলে এই হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে বোঝায় যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ও হীরকের বিভেদ তলে হীরক থেকে 24 ডিগ্রি কোণে আপতিত রশ্মি বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হবে। অথবা বলা যায় যে আপতন কোণের মান 24 ডিগ্রি হলে আলোক রশ্মি প্রতিসরণ মানে এর বেশি যদি হয় তখন প্রতিসরণ না হয়ে কি হবে? মানে প্রতিফলনের নিয়ম অনুসারে ওই মাধ্যমে প্রতিফলিত হবে। এটাই আমরা বোঝা যায়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, তার আগে এখানে আমরা দেখে আসি যে আমরা বললাম যে আলোক রশ্মি যখন মানে এই এমও বরাবর মানে এমও পথে আপতিত হচ্ছে, এই রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যাচ্ছে বা তখন প্রতিসরণ কোণের মান সর্বাধিক হচ্ছে। আচ্ছা, যদি এমও এর পরেও আপতন কোণের মান বাড়ানো হয় তখন আসলে কি ঘটনা ঘটতো? তো যেহেতু আর প্রতিসরণের কোনো সুযোগ নাই, তখন এখানে প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হতো। এটাই মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত মানে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে প্রতিসরণ না হয়ে প্রতিফলনের নিয়ম অনুসারে ওই মাধ্যমে অভ্যন্তরে প্রতিফলিত হয়। এই ঘটনাকেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো, আবারও বলছি যে ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি গমনকালে যদি মাধ্যম দুটির মধ্যকার সংকট কোণের চেয়ে বেশি কোণ করে তাদের বিভেদ তলে আপতিত হয়, তবে রশ্মিটির কোনো অংশ প্রতিসৃত হয় না, তা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। এই যে এই চিত্রের সাহায্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, এখানে বিএম ড্যাশ একটা বিভেদ তল, এর উপরের অংশ ঘন মাধ্যম, নিচে হালকা মাধ্যম, এবং ও হলো আপতন বিন্দু, এবং এন ও এন ড্যাশ অভিলম্ব। এখানে পিও আপতিত রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে অভিলম্ব থেকে দূরে, যেহেতু আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, আমরা জানি ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। কাজে এখানে পিও আলোক রশ্মিটা দেখো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে ও পি ড্যাশ পথে প্রতিসৃত হচ্ছে। এভাবে আপতন কোণের মান যত বাড়ানো হবে প্রতিসরণ কোণের মান ততই বাড়তে থাকবে। বাড়াতে বাড়াতে আপতন কোণের এমন একটি নির্দিষ্ট মান আছে, অর্থাৎ এমও বরাবর যখন আলোক রশ্মি আপতিত হয় তখন এই বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হয়, অর্থাৎ এই প্রতিসরণ কোণের মান তখন 90 ডিগ্রি বা সর্বাধিক হয়। অর্থাৎ তখন আলোক রশ্মি এই ঘন মাধ্যমে যে কোণ উৎপন্ন করে সেটাই মূলত হলো সংকট কোণ। আমরা ইতিমধ্যে এটা জেনেছি। আচ্ছা, অর্থাৎ এই এম ও এন ড্যাশ হলো সংকট কোণ থিটা সি। কিন্তু এই সংকট কোণের চেয়েও যদি বড় মানের কোণে আলোক রশ্মি আপতিত হয় তখন আর প্রতিসরণের আর কোনো সুযোগ থাকে না, তখন প্রতিফলনের নিয়ম অনুসারে ওই মাধ্যমের ভিতরেই আলোক রশ্মি প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে মোটামুটি দুইটি শর্ত আছে, যে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, আর আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় হবে। কারণ সংকট কোণের চেয়ে যদি বড় হয় তাহলে প্রতিফলন হওয়ার সুযোগ নাই, তাহলে প্রতিসরণ হবে। এই জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তই হলো যে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হবে এবং আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে। সংকট কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক।
এখানে ধরে নেওয়া হলো যে আলোক রশ্মি বি ঘন মাধ্যম হতে এ হালকা মাধ্যমে আপতিত হয়। তাহলে আলোক রশ্মি বি ঘন মাধ্যম হতে এ হালকা মাধ্যমে আপতিত হয়। আপতন কোণ যদি অর্থাৎ সংকট কোণে যদি আলোক রশ্মি আপতিত হয়, অর্থাৎ আপতন কোণ আই সমান সমান যদি মানে থিটা সি লেখা যায়, তখন প্রতিসরণ কোণ আর সমান সমান হবে 90 ডিগ্রি। আমরা এই সংকট কোণের সংজ্ঞা থেকে আমরা শিখেছি। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি মিউ এ সমান সমান সাইন আই বাই সাইন আর। আচ্ছা, আই এর মান আমরা ধরেছি এখানে থিটা সি, আর আর এর মান আমরা ধরেছি হলো 90 ডিগ্রি। তাহলে বি মিউ এ সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। অর্থাৎ বি মিউ এ সমান সমান সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1। তাহলে বি মিউ এ সমান সমান হলো সাইন থিটা সি। আবার আমরা জানি এটাও যে এ মিউ বি সমান সমান 1 বাই বি মিউ এ। তাহলে এ মিউ বি সমান সমান যদি 1 বাই বি মিউ এ হয়, তাহলে আমরা এখান থেকে এই বি মিউ এ সমান সমান লিখতে পারবো কি এ মিউ বি এর পরিবর্তে এই বি মিউ এর মানটা কি এখানে আমরা বের করছি সাইন থিটা সি। তাহলে এই বি মিউ এর সমান পরিবর্তে আমরা লিখলাম সাইন থিটা সি, অর্থাৎ এ মিউ বি সমান সমান পেলাম 1 বাই সাইন থিটা সি। অর্থাৎ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1 বাই সাইন থিটা সি। অর্থাৎ আরো সংক্ষেপে বলা যায় মিউ সমান সমান সাইন থিটা সি। ইহাই প্রতিসরাঙ্ক ও সংকট কোণের মধ্যে সম্পর্ক। লেন্স দুটি তল দ্বারা সীমাবদ্ধ কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে দুটি তলের একটি সমতল এবং অপরটি গোলীয় বা উভয় তলই যদি গোলীয় হয়, তবে উক্ত মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্সের প্রকারভেদ। লেন্স সাধারণত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স যে লেন্সের মধ্যভাগটি মোটা এবং প্রান্তের বা কিনারার দিকে কোণ সরু, তাকে উত্তল লেন্স বলা হয়। আবার এভাবেও বলা হয় যেহেতু উত্তল লেন্সে আলোক রশ্মিগুলো অভিসারী হয়, অর্থাৎ এক জায়গায় মিলিত করে, অর্থাৎ যে লেন্স আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করতে পারে বা অভিসারী করতে পারে তাকে বলা হয় উত্তল লেন্স। এই জন্য উত্তল লেন্সের আর এক নাম অভিসারী লেন্স। অবতল লেন্স যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের বা কিনারার দিকে ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলা হয়। অবতল লেন্সে আলোক রশ্মিগুচ্ছ অপসারিত হয়, এই কারণে অবতল লেন্সের আর এক নাম অপসারী লেন্স। উত্তল লেন্স আবার তিন ভাগে বিভক্ত, উভয় উত্তল বা দ্বি উত্তল, অর্থাৎ উভয় পাশে উত্তল বা দুই পাশে উত্তল লেন্স যেটা, অর্থাৎ যে লেন্সের উভয় তলই উত্তল তাকে বলা হয় উভয়োত্তল লেন্স। এই যে চিত্রে উভয়োত্তল লেন্সে দেখানো হয়েছে উভয় পৃষ্ঠে উত্তল। অবতল উত্তল বা অবতল উত্তল লেন্স যে লেন্সের এক পৃষ্ঠ অবতল ও বিপরীত পৃষ্ঠ উত্তল, তাকে অবতল উত্তল বলা হয়। দেখো এক পৃষ্ঠ উত্তল এবং অপর পৃষ্ঠ অবতল, এটা অবতল আকৃতি, এই জন্য এটা অবতল উত্তল লেন্স। সমতল উত্তল বা সমতল উত্তল লেন্স যে লেন্সের এক পৃষ্ঠ সমতল ও বিপরীত পৃষ্ঠ উত্তল, তাকে বলা হয় সমতল উত্তল লেন্স। এই যে একটা পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ উত্তল আকৃতির, এটা হলো সমতল উত্তল লেন্স। অবতল লেন্স আবার তিন ভাগে বিভক্ত, উভা অবতল বা দ্বি অবতল যে লেন্সের উভয় পৃষ্ঠে অবতল, যে উভয় পৃষ্ঠে অবতল তাকে বলা হয় উভা অবতল বা দ্বি অবতল। ও উত্তল অবতল বা উত্তলাবতল যে লেন্সের এক পৃষ্ঠ উত্তল ও বিপরীত পৃষ্ঠ অবতল, তাকে উত্তলাবতল লেন্স বলা হয়। দেখো এক পৃষ্ঠ উত্তল বিপরীত পৃষ্ঠ অবতল। সমতল অবতল বা সমতল অবতল লেন্স যে লেন্সের এক পৃষ্ঠ সমতল ও বিপরীত পৃষ্ঠ অবতল, তাকে বলা হয় সমতল অবতল লেন্স। এই যে এক পৃষ্ঠ সমতল বিপরীত পৃষ্ঠ অবতল, একে বলা হয় এই কারণে সমতল অবতল লেন্স। আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপরে
এমন দুটি বিন্দু, মানে এমন একটি বিন্দু আছে, লেন্সের প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে নির্গত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলা হয়। চিত্রে ও আলোক কেন্দ্র, এই যে এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, সেটাই হলো আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্রই লেন্সের ক্ষেত্রে মানে 0 পয়েন্টের ভূমিকায়, অর্থাৎ দর্পণের ক্ষেত্রে মেরু যে ভূমিকায়, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র সেই ভূমিকায় পালন করে। প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপরে যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা যে নির্দিষ্ট বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলা হয়। অর্থাৎ দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পরে তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই প্রধান ফোকাস। আবার অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হওয়ার পর তারা ছড়িয়ে পড়ছে, তখন এই মানে প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে মনে করা হচ্ছে যে এই এফ বিন্দু থেকে তারা অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে এফ বিন্দুই হলো প্রধান ফোকাস। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরে যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা যে নির্দিষ্ট বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হয় প্রধান ফোকাস। চিত্রে এফ প্রধান ফোকাস। এখন ফোকাস দূরত্ব। ফোকাসের দূরত্ব অর্থাৎ ফোকাস কত দূরে, কোথা থেকে আমরা আগে বলেছি যে 0 পয়েন্ট হলো মেরু, মানে এখানে দর্পণের ক্ষেত্রে মেরু, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস কত দূরে, সেটাই হলো ফোকাস দূরত্ব। এই যে কোন একটি লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে ওএফ প্রধান ফোকাস। লেন্সের ক্ষমতা। কোন লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিসরণের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলা হয়। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাসে মিলিত হয় বা প্রধান ফোকাস হতে ছড়িয়ে পড়ে বলে মনে হয়। অতএব কোন লেন্সের ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি, অর্থাৎ লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। একইভাবে ফোকাস দূরত্ব যদি বেশি হয় তার ক্ষমতা কম হবে। লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কোন লেন্সের ফোকাস দূরত্ব এফ হলে আমরা পাই লেন্সের ক্ষমতা পি সমান 1/f। লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার, একে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা হয়। 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন লেন্সের ক্ষমতাকেই এক ডায়োপ্টার বলা হয়। অর্থাৎ এখানে এফ এর মান 1 যদি বসানো হয় তাহলে আমরা লিখতে পারি পি সমান 1d। আবারও বলছি, 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন লেন্সের ক্ষমতাকেই বলা হয় এক ডায়োপ্টার। রৈখিক বিবর্ধন। যে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট তাই রৈখিক বিবর্ধন। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। একে এম দ্বারা প্রকাশ করা হয়। কোন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এক্স এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য ওয়াই হলে রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ওয়াই বাই এক্স। আবার প্রতিবিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলা হয়। কোন লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি হলে রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ ভি বাই ইউ। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যেহেতু এই রৈখিক বিবর্ধন একই জাতীয় দুটি রাশির অনুপাত, উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, এই জন্য এর কোনো একক নেই। লেন্স শনাক্তকরণ। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো লক্ষ্যবস্তু রাখলে সেই বস্তুর অসৎ, সোজা ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়। এটা আমরা জানি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো লক্ষ্যবস্তু রাখলে সেই বস্তুর অসৎ, সোজা ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়। আবার অবতল লেন্সের সামনে কোনো লক্ষ্যবস্তু রাখলে সেই বস্তুর অসৎ, সোজা ও খর্বিত বিম্ব গঠিত হয়। সুতরাং লেন্সের সামনে খুব কাছাকাছি একটি আঙ্গুল রাখলে যদি প্রতিবিম্ব অবাস্তব, সিধা ও বিবর্ধিত হয় তবে লেন্সটি উত্তল, এবং প্রতিবিম্ব অবাস্তব, সিধা ও খর্বিত হয় তবে লেন্সটি অবতল।
লেন্সের ব্যবহার। উত্তর লেন্স, সাধারণত উত্তর লেন্সকে আতসী কাঁচ, চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এবং বিভিন্ন আলোক যন্ত্রে ব্যবহার করা হয়। অবতল লেন্স, চশমা, দূরবীক্ষণ যন্ত্র এবং বিভিন্ন পরীক্ষাগারে এই অবতল লেন্স ব্যবহার করা হয়। তো বাড়ির কাজে যাওয়ার আগে আমি একটু দেখে নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, উল্লেখযোগ্য কোনো প্রশ্ন নাই, তবে একজন প্রশ্ন করেছেন এই ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে। স্কিল পোর্টালে সংরক্ষিত থাকবে। স্কিল পোর্টাল বাংলাদেশে তোমরা এই ক্লাসগুলো পাবো, বা দক্ষতা বাতায়নে এই ক্লাসগুলো পাবো, সেটা সবসময় বলাই হয়। তো যাই হোক, আর অনেকে কিছু সিদ্ধান্ত বিষয়ে কথাবার্তা বলছে, আশা করা যায় খুব দ্রুতই এই সিদ্ধান্তগুলো পেয়ে যাবো আসলে কি হবে তোমাদের বিষয়গুলোতে। যাই হোক, আমি একটু বাড়ির কাজে যাচ্ছি। সংজ্ঞা লেখো। আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, প্রতিসরাঙ্ক, লেন্সের ক্ষমতা, আলোর প্রতিসরণের সূত্র লেখো। সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো। মিউ সমান সমান 1/sin θ c সমীকরণ প্রতিপাদন করো। অর্থাৎ এই সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক আর কি। লেন্স কাকে বলে, লেন্সের প্রকারভেদ গুলো আলোচনা করো। পরবর্তী ক্লাসে যা থাকবে, অধ্যায় 8 আলোর প্রতিসরণ, অর্থাৎ এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন এই দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে কোথায় পাবো। এই আশা করি বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে। তো সবাইকে ধন্যবাদ।